গত বৃহস্পতিবার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রাতের বেলা কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন বা খুনের পর ধর্ষণের ঘটনা যা নিয়ে ধোঁয়াশা রয়েছে, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যখন শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে ক্রমশ বাড়তে থাকে সন্দেহ, রাজ্য জুড়ে বাড়তে থাকে মানুষের মধ্যে ক্ষোভ, আর যে ক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে। আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সারা দেশ জুড়ে আবারও দ্বিতীয় দিন পথে নামেন দেশের সমস্ত রিনাউন্ড মেডিকেল কলেজের ডাক্তার এবং পড়ুয়ারা। আর এই সমস্ত ঘটনার মধ্যে একটা বিষয় এবার স্পষ্ট হয়ে গেছিল, তা হচ্ছে আর কিছু হোক চাই না হোক, কলকাতা হাইকোর্টে জমা পড়া 5টি জনস্বার্থ মামলা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলা, মোট 6টি মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডকে অবশ্যই দিতে চলেছে সিবিআই এর হাতে। আর ঠিক সেই ঘটনাই দেখা গেল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ এই গোটা ঘটনা প্রক্রিয়া শোনার পর 2 দফার শুনানির পর দুপুর 3টে নাগাদ অন্তর্বর্তী নির্দেশ জারি করেন, যেখানে স্পষ্টতই তিনি জানিয়ে দেন এই আরজি করের ঘটনা যে ব্যাপক আকার ধারণ করেছে, যাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে চিকিৎসক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে, সারা রাজ্য জুড়ে জনমানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ঘটনাকে দেখে কলকাতা হাইকোর্ট তার কোনো রকমেই রাজ্য প্রশাসন, বিশেষ করে কলকাতা পুলিশের হাতে এই তদন্তের ভার রাখতে চায় না। আর তাই জন্যেই এই তদন্তের নিরপেক্ষতার স্বার্থেই সম্পূর্ণ আরজি করের ঘটনার তদন্ত মঙ্গলবারই সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবগানাম। তার সঙ্গে তিনি আরও একটি কথা বলেন, তা হচ্ছে এই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। সন্দীপ ঘোষ এই ব্যক্তিটি গত 6 বছর ধরে দফায় দফায় সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছে। বিশেষ করে করোনার সময় ভেন্টিলেটরকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে সবচেয়ে বেশি এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম সামনে এসেছিল। তৃণমূল কংগ্রেস চালিত প্রশাসনের ক্ষমতার অলিন্দে যাতায়াত করা এই চিকিৎসক অধ্যক্ষ সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, যার জেরে এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তিনি যেখানে এই ঘটনা শোনার পর নির্যাতিতা কেন সেমিনার রুমে গেছিলেন রেস্ট নিতে সেই প্রশ্নও তুলেছিলেন বলে অভিযোগ, সেই সন্দীপ ঘোষ যখন চাপের মুখে পড়ে সোমবার নিজের পদত্যাগপত্র জমা দেন এবং তারপর স্বাস্থ্য ভবনে গিয়ে নিজের চাকরি থেকেই ইস্তফা দেন, যদিও পরবর্তীকালে তার চাকরির ইস্তফা গ্রহণ করা হয় না, তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে পুরস্কার স্বরূপ পাঠিয়ে দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে। যদিও ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তার, পড়ুয়া এবং ডাক্তারেরা একযোগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারা তার নিয়োগের খবর পাওয়া মাত্রই প্রশাসনিক ভবনের মেন দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন। আর যার জেরেই মঙ্গলবার জয়েন করতে পারেন না সন্দীপ ঘোষ। আর মঙ্গলবারই ছিল কলকাতা হাইকোর্টে এই কুখ্যাত আরজিকর কাণ্ডের প্রথম শুনানি। আর সেই শুনানির প্রথম দিনই রাজ্যের মানুষ এক ধাপ এগিয়ে গেল, বিচারের দিকে এগিয়ে গেল আরজিকরের আন্দোলনকারীরা, বিচারের দিকে এগিয়ে গেলেন নির্যাতিতা, নিহত চিকিৎসকের পরিবার। আর এই সব কিছু নিয়ে হবে আজকে আশীর্বাদ টুথের আলোচনা হবে সিবিআই তদন্ত দেওয়ার জেরে রাজ্য প্রশাসন কতটা প্রশ্নের মুখে পড়তে চলেছে। একই সঙ্গে আলোচনা হবে সিবিআই তদন্তের জেরে আরও নতুন কী তথ্য আগামী দিনে উঠে আসতে পারে। পাশাপাশি আলোচনা হবে যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কী। আর এই সব কিছু নিয়েই আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে।
বুঝতে পারছি আজকের এই এপিসোডটা অত্যন্ত দুঃখের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু তা সত্ত্বেও এই আলোচনার মধ্যেও একটা বিষয় বলতে হবে, আপনার এই একটি সাবস্ক্রিপশন আগামী দিনে এই ধরনের বিষয় আরও ব্যাপকভাবে আলোচনা করতে আমাদের উৎসাহিত করবে। সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার হিসাবে নিজেদের দাবি করেন, তারা এখনও এই ঘটনার পর মৌন ঘরে খিল দিয়ে শিকল টেনে বসে আছেন, কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ তেমনটা করেনি। শুরু থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে। আর তাই আজ যখন কলকাতা হাইকোর্টের শুনানির শেষে এই গোটা ঘটনা তদন্তের ভার সিবিআই এর হাতে দেওয়া হলো, তাই নিয়েও আশীর্বাদ দ্য ট্রুথ এলো কথা বলতে। আর তাই জন্যেই আপনাদের কাছে আবেদন জানাচ্ছে, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা লাইক বাটনটা প্রেস করুন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, যাতে এই ভিডিও আরও বেশি করে মানুষের কাছে পৌঁছায়। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় 100 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কলকাতা পুলিশের তরফে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বারেবারই দাবি করেছেন তারা এই তদন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের হাতে একের পর এক সূত্র আসছে, কিন্তু সেই সূত্রের মধ্যে অন্যতম একটি সূত্র যা ছিল একটি ব্লুটুথ হেডসেট বা ইয়ারপিস, সেটি তাদের ওই সেমিনার রুম থেকে উদ্ধার করতে সময় লেগেছিল 24 ঘন্টা। যে সেমিনার রুমটি মূলত ফাঁকা, খুব বেশি ফার্নিচার নয়। অনেকেই ভাবছেন আরজি করের 4 তলার সেমিনার রুম হয়তো তা গ্যালারির মতো, কিন্তু একেবারেই না, একেবারেই তা গ্যালারির মতন নয়। তা একটি ঘর, সেই ঘরে অনেকগুলি চেয়ার পাতা, কিছু টেবিল আছে, বেশিরভাগ অংশই সেই সেমিনার ঘরটির ফাঁকা। অর্থাৎ সেখান থেকেই প্রথম প্রশ্ন উঠছে যে এত ফাঁকা অগোছালো একটি জায়গা থেকে ইয়ারপিসটি উদ্ধার করতে 24 ঘন্টা প্রায় সময় লেগেছিল কলকাতা পুলিশের। সেই কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যখন নির্যাতিতা মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন, দেখা করে বেরিয়ে তিনি জানান আগামী রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ এই তদন্ত শেষ করতে না পারে বা সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে না পারে, তাহলে রাজ্য সরকার এই গোটা তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবে। আর এরপরই আরও ব্যাপকভাবে প্রশ্ন ওঠে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। কারণ এই ঘটনায় ইতোমধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার যার নাম সঞ্জয় রায়, আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সঞ্জয় রায় হিসাবেও প্রচার করা হচ্ছে, তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যেই জানা গেছে এই সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও অত্যন্ত প্রভাবশালী। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কর্তব্যরত ছিল, যার ফলেই কলকাতা পুলিশের পরিবারের বিভিন্ন সদস্যরা যখন সরকারি হাসপাতালে ভর্তি হতেন, এই সঞ্জয় রায়ের ওপরেই দায়িত্ব থাকত তাদের সুখ দুঃখের দেখভাল করার। আর সেই মতোই কলকাতা শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ প্রতিপত্তি খাটিয়েছিল এই সঞ্জয় রায়। আর তাকে কেন্দ্র করেই সঞ্জয় রায়কে দেখা গেছিল ঘটনার দিন আরজিকর হাসপাতালে রাত 11টায় একবার যেতে, আবার দেখা গেছিল ভোরবেলা 4টের সময় যেতে। ভোরবেলা 4টেতে আরজিকর হাসপাতালে প্রবেশ করার পর সে হাসপাতাল থেকে বেরোয় 4:30 থেকে 35 মিনিট নাগাদ। আর সেখানেই এই সঞ্জয় রায়ের প্রতি প্রথমে কলকাতা পুলিশের সন্দেহ যায় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সঞ্জয় রায় স্বীকার করে নেয় যে সেই এই গোটা ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু তখনও আরজি করের ছাত্রছাত্রী, চিকিৎসক এবং রাজ্যের অন্যান্য সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে কি সম্ভব এত বড় একটি ঘটনা ঘটানো? কারণ নির্যাতিতার শরীরে যে একাধিক আঁচড়ের দাগ পাওয়া গেছে, নির্যাতিতার যৌননালী থেকে যত পরিমাণে বীর্য এবং রক্ত পাওয়া গেছে, যার পরিমাণ পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্ট অনুসারে প্রায় 150 গ্রাম, তা কী করে একজন ব্যক্তির হতে পারে? শুধু তাই না, প্রথমে পুলিশ দাবি করেছিল যে নির্যাতিতার শরীরের একটি বা দুটি হাড় ভেঙেছে, যদিও পোস্টমর্টেম হবার পর জানা যায় নির্যাতিতার শরীরে কোনো হাড়ই ভাঙেনি। আর তারপরে আরও একটি বড় প্রশ্ন, এই গোটা ঘটনা ঘটানোর পর এই মুহূর্তের অন্যতম ধৃত গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে কি একা সম্ভব ছিল যে নির্যাতিতাকে সে একা ঝুলিয়ে দেবে?
এবং তারপর এই গোটা ঘটনার পর সে হসপিটাল থেকে বেরিয়ে গেল, সে তার বাড়ি ফিরল, চান করলো, জামা কাপড় কেচেও ফেললো এবং কলকাতা পুলিশ দাবি করলো যে সঞ্জয় রায় এভিডেন্স মুছে ফেলার জন্য এই সমস্ত প্রক্রিয়া চালিয়েছিল। কিন্তু মানুষের মধ্যে এবং বিশেষ করে আর.জি. কর মেডিকেল কলেজ এবং কলকাতার অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের মধ্যে তখনও প্রশ্ন ছিল, তখনও সন্দেহ ছিল। আর তার জেরেই আর.জি. করকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। কলকাতার রাজপথ আবারও একবার সিঙ্গুর নন্দীগ্রাম ঘটনার সময় যেভাবে আন্দোলিত হয়ে উঠেছিল, ঠিক তেমনটাই আন্দোলিত হয়ে উঠতে শুরু করলো, যার প্রভাবে 14 তারিখ রাত 11:30 থেকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা জমায়েত করে রাস্তা দখলের ডাকও দিয়েছেন। সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে, এটা স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়েও দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে শুধুমাত্র নারীরাই রাস্তা দখল করবে, কিন্তু এমনটা নয়। আবার অনেক নারীর মতে যে তার জীবনে সকল পুরুষকেই সে ধর্ষক হিসেবে পেয়েছে, তার নজরে সকল পুরুষই ধর্ষক, বাস্তবটা আবার তেমনটাও নয়। সব পুরুষ ধর্ষক নয়। ধর্ষণ এমন একটি মানসিকতা যা নারী পুরুষ বিচার করে না। অর্থাৎ পুরুষের হাতে নারী ধর্ষিতা হয়েছেন এ ঘটনা আমরা আকছাক শুনি এবং আমরা শুনে এই ঘটনায় আন্দোলিত হই। কিন্তু যদি একটি পুরুষকে ধর্ষণ করা হয়েছে এটা আমরা শুনি, বা তিনি একটি নারীর দ্বারা ধর্ষিত হয়েছেন যদি আমরা শুনি, তাহলে আমরা অবাক হই। কিন্তু সমাজে দুটি ঘটনাই ঘটে, আর সেক্ষেত্রে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য নারী পুরুষকে একযোগেই রাস্তায় বেরোতে হবে, যা হতে চলেছে 14ই অগস্ট রাতের বেলা। কিন্তু ফিরে আসি আমরা আলোচনায়। আর.জি. করকে কেন্দ্র করে ক্রমশ ধুমায়িত হওয়া এই সমস্ত সন্দেহ, যার জেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরও 5 জন মামলাকারী জনস্বার্থ মামলা দায়ের করেন, যাকে একসঙ্গে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মাননীয় টি.এস. শিবগানামের নেতৃত্বাধীন বেঞ্চ এই গোটা মামলাটি শোনে। মামলা শোনার প্রথম দফাতেই কলকাতা হাইকোর্টের তরফে মাননীয় প্রধান বিচারপতি পুলিশকে কেস ডায়েরি নিয়ে দুপুর 1টার মধ্যে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। সেই মতো কলকাতা পুলিশের তরফে উপস্থিত হয়। কিন্তু কলকাতা পুলিশের জমা দেওয়া কেস ডায়েরি যখন খুঁটিয়ে দেখেন মাননীয় প্রধান বিচারপতি, তখন তিনি দেখেন ঘটনার দিন নির্যাতিতার দেহ ঘটনাস্থল থেকে বার করে এনে রাস্তায় বহুক্ষণ রাখা হয়েছিল। শুধু তাই না, পোস্টমর্টেমের সময় তার বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। একই সঙ্গে মাননীয় প্রধান বিচারপতি দেখতে পান যে কেস ডায়েরিতে উল্লেখ করা প্রথম তথ্যতেই রয়েছে সবচেয়ে বেশি ধোঁয়াশা, তা হচ্ছে আত্মহত্যার তত্ত্ব। পুলিশ প্রথমেই এই গোটা ঘটনায় আনন্যাচারাল ডেথের কেস রুজু করে। পুলিশের তরফে জানানো হয় আর.জি. করের তরফে যেহেতু কেউ এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি, তাই প্রাথমিকভাবে পুলিশ প্রথমে আনন্যাচারাল ডেথের কেস রেজিস্টার করে এবং তারপর পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যায়। আর সেখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন আদালতের তরফে মাননীয় প্রধান বিচারপতি তোলেন যে তাহলে কেন আর.জি. করের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বা হাসপাতালের সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার এই 3 জনের মধ্যে কেউ কোনো রকম অভিযোগ দায়ের করেননি, কারণ হাসপাতালের প্রাথমিক অভিভাবক এই 3 জনই। পাশাপাশি তার নজর যায় সন্দীপ ঘোষের দিকে। এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, যার অল্প সময়ের মধ্যে মোট 4 বার বদলি হলো, যার মধ্যে প্রথমে সে উলুবেড়িয়া মেডিকেল কলেজে বদলি হয়, কিন্তু কিছু মাসের মধ্যে সে আবারও ফিরে এসেছিল আর.জি. করে। আবার তারপর গত বছর সেপ্টেম্বর মাসে তাকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, কিন্তু কিছু মাসের মধ্যে সে আবারও ফিরে আসে আর.জি. করে। আবার এই ঘটনাকে কেন্দ্র করে যখন অবশেষে সোমবার নিজের পদ থেকে ইস্তফা দেয় সন্দীপ ঘোষ, সে বলে সে কারোর চাপে পড়ে নয়, কারোর কথায় সে ইস্তফা দিচ্ছে না, এবং তিনি দাবি করেন যে তিনি আর.জি. কর মেডিকেল কলেজে ঘুঘুর ভাষা ভাঙতে গেছিলেন, তাই জন্য তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু একটা বিষয় মানতে হবে, এই সন্দীপ ঘোষ বরাবরই তৃণমূল কংগ্রেসের অলিন্দে ঘোরাফেরা করেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী প্রশাসকদের অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ, আর তাই না সোমবার তার পদত্যাগের পর তাকে পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসিয়ে দেওয়া হয়।
যদিও ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তারেরা একযোগে প্রশাসনিক ভবনের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেয় এবং মঙ্গলবার আর সন্দীপ ঘোষ তাই জয়েন করতে পারেন না। আদালতের তরফে স্পষ্ট বলা হয় সন্দীপ ঘোষ এত ক্ষমতাশালী কি করে হলো। পাশাপাশি সন্দীপ ঘোষের কাজ নিয়েও আদালতের তরফে সন্দেহ প্রকাশ করা হয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয় সন্দীপ ঘোষ নিজে যদি দীর্ঘকালীন ছুটি আবেদন না করেন আদালত তাহলে তাকে ছুটিতে পাঠাবার জন্য নির্দেশ দেবে। আর তারপরেই দুপুর 3টের মধ্যেই সন্দীপ ঘোষ 15 দিনের ছুটির আবেদন জানায়। এরপর যখন 3টে নাগাদ হাইকোর্টের তরফে মাননীয় প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেন সেই সময় তিনি স্পষ্ট জানান আগামী 3 সপ্তাহের মধ্যে সন্দীপ ঘোষকে আর কোনো মেডিকেল কলেজে জয়েন করানো যাবে না। অর্থাৎ আগামী 21 দিনের জন্য সন্দীপ ঘোষ ছুটিতেই থাকবেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে আগামী দিনে সন্দীপ ঘোষ আর হয়তো কোনো মেডিকেল কলেজেই ফিরতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে প্রমাণ লোপাটের। এবার প্রশ্ন উঠবে প্রমাণ লোপাটের কি করে অভিযোগ উঠছে। তা হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হলের ঠিক পাশেই একটি ঘর ছিল, যে ঘরটি এতদিন সংস্কার করার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার সেই ঘরটিতে সংস্কারের কাজ শুরু হয়, ভাঙা হয় দেওয়াল। এমন সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পৌঁছায় সেমিনার হলটি পরিদর্শন করতে। তারা পাশের ঘরটি ভাঙা হচ্ছে দেখে চমকে যান। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন যে অবিলম্বে কাজ বন্ধ করার, এবং তারপর রাজ্যের স্বাস্থ্য সচিব এই আরজি করের সেমিনার হলের পাশের ঘরটি ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করেন। বর্তমানে তা রুখে দেওয়া গেছে, কিন্তু এখান থেকেই প্রশ্ন এই অব্যবহৃত পাশের ঘরটি হুট করে ভাঙার প্রয়োজন হলো কেন? তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে অনুমান সেমিনার হলে কি ঘটনাটি ঘটেছিল, না সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল এই যে পাশের ঘরটি ভাঙা হচ্ছে এই ঘরে। কারণ তাহলে হট করে কেন এই পাশের ঘরটি ভেঙে মেরামতির কাজ শুরু হলো? অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে প্রমাণ লোপাট করার অভিযোগ ছাত্রছাত্রী এবং চিকিৎসকরা বারে বারে তুলছেন, সেই সন্দীপ ঘোষই সেমিনার হলের এই পাশের ঘরটি ভাঙার নির্দেশ দিয়ে গেছিলেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে পদত্যাগ করেছেন এবং যাকে আগামী 3 সপ্তাহের জন্য আর কোথাও নিয়োগ করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তার নির্দেশ কি করে কার্যকর হচ্ছে যে স্থানে ঘটনা ঘটেছে ঠিক তার পাশের ঘরে? শুধু তাই না, এবার আমরা আসি সিবিআই তদন্তের দিকে। সিবিআই তদন্ত চেয়েছিল সারা রাজ্যের মানুষ। আমাদের রাজ্য সরকারই প্রথমবার 13 বছরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি ঘটনায় বলেছিলেন তিনি সিবিআই তদন্তের বিরুদ্ধে নন। শুধু তাই না, তিনি এই ঘটনার শুরু থেকেই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করে আসছেন। কিন্তু তারপর হঠাৎ করেই সোমবার তিনি 180 ডিগ্রি না ঘুরলেও 80 ডিগ্রি ঘুরে যান। ঘুরে গিয়ে বলেন রবিবারের মধ্যে তার পুলিশ যদি এই ঘটনার সঠিক তদন্ত এগিয়ে নিয়ে যেতে না পারে তাহলে তার প্রশাসন এই গোটা ঘটনার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবে। তাহলে এখান থেকে প্রশ্ন, যেখানে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তার কোনো আপত্তি নেই সিবিআই তদন্তে, সেখান থেকে কেন তিনি তার হাতে থাকা পুলিশকে আরও 7 দিন সময় দিতে গেলেন? শুধু তাই না, তিনি সিবিআই তদন্তের কথা বলেও তিনি মানুষকে অর্থাৎ রাজ্যের মানুষকে কর গুনিয়ে দিলেন যে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্তে সিবিআই এর সাফল্যের নিরিখ। যদিও রাজ্যের বিভিন্ন এই ধরনের খুন বা হত্যার ঘটনায় সিবিআই তদন্তের হাল অত্যন্ত খারাপ। রিজওয়ানুর কাণ্ড থেকে তাপসী মালিকের ধর্ষণ করে খুন এবং দেহ জ্বালিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, একাধিক ঘটনায় দেখা গেছে সিবিআই বিগ জিরো, তদন্তে কিচ্ছু করে উঠতে পারেনি। তাই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদাহরণ তুলেই তুরুপের তাস খেলার চেষ্টা করেছিলেন, যদিও তাতে বিশেষ কাজ হলো না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই গোটা ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই ঘটনা তদন্তের ভার তুলে দিলেন সিবিআই এর হাতে। শুধু তাই না, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মঙ্গলবারই টালা পুলিশকে এই সমগ্র তদন্তের ডকুমেন্ট তুলে দিতে হবে সিবিআই এর হাতে। সিবিআইও সেই মতো বিকালের মধ্যে টালা থানায় পৌঁছে যায় এবং সমস্ত ডকুমেন্ট নিজেদের হাতে নিয়ে তদন্ত ইতোমধ্যে শুরু করে দিয়েছে। কিন্তু এখান থেকেই প্রশ্ন, সিবিআই যে তদন্তভার নিল সেই তদন্তটি হচ্ছে
কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা। শুক্রবার দেহ উদ্ধারের পর রাতেই হয়েছে পোস্টমর্টেম এবং তারপর তার দেহ তার বাড়িতে নিয়ে গিয়ে সৎকারও করা হয়ে গেছে। অর্থাৎ সিবিআই তদন্তে নেবে যদি অন ক্যামেরা পোস্টমর্টেম দেখার সময় কোনো রকম গলদ খুঁজে পায়, তাহলে কিন্তু সিবিআই এর হাতে দ্বিতীয়বারের জন্য আর কোনো সুযোগ নেই দেহটি পোস্টমর্টম করে দেখবে, কারণ দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই রাজ্য প্রশাসনের উদ্যোগ নিয়ে এবং সততা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। যদি রাজ্য প্রশাসন সঠিক বিচার চায়, তাহলে কেন তড়িঘড়ি দেহটা পুড়িয়ে দেওয়া হলো? কেন নির্যাতিতার দেহ প্রিজার্ভ করে রাখা হলো না? কারণ এই সমস্ত ক্ষেত্রে প্রথমবার পোস্টমর্টম রিপোর্টের ওপর অনেক সময় ভিত্তি করে তদন্ত এগোনো সম্ভব হয় না। সেক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, অনেক সময় দেখা গেছে পাঁচবার একটি দেহে পোস্টমর্টেম করা হয়। আর এই সমস্তর মধ্যে একটা বড় প্রশ্ন, পুলিশের তরফে দাবি করা হয়েছে কোনো হাড় ভাঙেনি। এবার সিবিআইকে এই পুরো ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই তদন্ত করতে হবে, কারণ তারা তো আর দেহটি পাবেন না যে সেখানে দেখবেন যে হাড় ভেঙেছিল কি ভাঙেনি। বা দাবি করা হয়েছে যৌন নালীর মধ্যে 150 গ্রাম মতন রক্ত এবং সিমেন্ট একসাথে মিশানো অবস্থায়, অর্থাৎ রক্ত এবং বীর্য একসাথে মিশ্রিত অবস্থায় পাওয়া গেছে। এবার যদি রক্ত থেকে বীর্য আলাদা করা সম্ভব হয়, তাহলেই যে আরেকটি তত্ত্ব উঠে আসছে যে শুধু সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে যুক্ত আরও অন্যান্য ব্যক্তিবর্গ, তাহলে তা স্পষ্ট হবে। কিন্তু এখান থেকে আরও বড় প্রশ্ন, রক্ত থেকে সিমেন্ট আলাদা করা এত সহজ নয়, যা করতে গেলে বেশ কিছুদিন সময় লাগবে। আর যদিও তা সম্ভব হয়ও, তাহলেও সেখান থেকে সঠিকভাবে নমুনা পাওয়া খুব ডিফিকাল্ট হবে যত সময় অতিবাহিত হবে। আর সেই কাজ হয়তো চেষ্টা করেছিল কলকাতা পুলিশ। আরও 7 দিনের মধ্যে দিয়ে হয়তো এভিডেন্স আরও কিছুটা ট্যাম্পার করার তারা সুযোগও পেত। কারণ যে কলকাতা পুলিশ এই ঘটনার শুরু থেকে আত্মহত্যা বলেছিল, যে কলকাতা পুলিশের আধিকারিক নির্যাতিতা মৃতার পরিবারকে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছিল, সেই কলকাতা পুলিশ এই তদন্ত যে কতটা স্বচ্ছতার সঙ্গে করত, তা নিয়ে সত্যি সবচেয়ে বড় প্রশ্নের। কিন্তু সিবিআইকেও এই গোটা ঘটনা তদন্ত করতে হবে প্রাথমিক যে ময়না তদন্ত হয়েছে এবং তাকে কেন্দ্র করে যে রিপোর্ট আসবে, সেই রিপোর্টকে ভিত্তি করে। প্রাথমিক ময়নাতদন্তের সময় চিকিৎসক দল এবং ময়নাতদন্তের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিবর্গরা যেভাবে নমুনা সংগ্রহ করেছে এবং সেই নমুনাগুলি যেভাবে সংরক্ষিত হবে, তার ভিত্তিতেই কিন্তু সিবিআইকে আগামী দিনে এর তদন্ত করতে হবে। একই সঙ্গে আরজি করের যে 4 জন ইন্টার্ন নিরুদ্দেশ হয়ে গেছে বলে ফেসবুকে ধুয়ো উঠেছিল, সেই নিরুদ্দেশের খবরও খণ্ডন করেছেন আরজি করের ছাত্রছাত্রীরাই। তারা স্পষ্ট বলেছেন তারা আন্দোলনের সঙ্গে যুক্ত। সোমবার ওই 4 জনকে কলকাতা পুলিশের তরফে জেরাও করা হয়। মঙ্গলবারও তাদেরকে ডেকে সকালবেলা এক দফা জেরা করা হয়েছে। আর এরই মধ্যে উঠে আসছে প্রভাবশালী ব্যক্তির তত্ত্ব, কিন্তু কেউই নামটি বলতে চাইছেন না। কিন্তু আরজি করের এই ঘটনা সিবিআই এর হাতে যাবার পর রাজ্যের শাসক দলের মধ্যে দুটি মত তৈরি হয়েছে। একদিকে রাজ্যের শাসক দলের এক গোষ্ঠীর নেতানেত্রীরা অনুমান করছেন যে এতে সাপে বর হলো, অর্থাৎ রাজ্য সরকারের উপর আর কোনো দায়িত্ব রইল না। রাজ্য সরকার এবং স্টেট বলে দিতে পারবে যে এই সম্পূর্ণ দায়িত্ব সিবিআই এর হাতে। সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে। আর একই সঙ্গে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের আন্দোলন তোলার জন্য রাজ্য সরকার আবেদন জানাতে পারবে, প্রয়োজন পড়লে তাদের চাপও দিতে পারবে। কারণ কলকাতা হাইকোর্টের তরফে মাননীয় প্রধান বিচারপতি ইতোমধ্যে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহার করার আবেদনও জানিয়েছেন। যে মতো আন্দোলনকারীরা সম্ভবত মঙ্গলবার একটি জিবি করতে চলেছে। সেই জিবিতে কি ফলাফল হয় তার উপর নির্ভর করবে আন্দোলন উঠবে কি উঠবে না। যদিও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তরফে দুটি প্রাইমারি দাবি রাখা হয়েছে। একটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, আর দ্বিতীয় সবচেয়ে বড় তা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং একই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্ট সর্বজনীন করতে হবে, অর্থাৎ সকলের সামনে নিয়ে আসতে হবে, যা রাজ্য তথা সারা দেশের মানুষ দেখে বিশ্লেষণ করতে পারে। আর এই দুটি যদি প্রাথমিকভাবে না মানা হয়, তাহলে হয়তো এই আন্দোলন চলতে পারে।
শুধু দায়িত্বভার ঝেড়ে দেবার কথা তৃণমূল স্তরে বলা হচ্ছে এমনটা নয়। একই কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরীও। তিনিও বলেছেন এরপর সরাসরি প্রশাসন বলবে এর তো তদন্ত করছে সিবিআই, আমাদের কাঁধে দায়িত্ব নেই। যদিও তৃণমূল কংগ্রেসেরই আর একটি অন্য শ্রেণীর নেতানেত্রীরা এই গোটা ঘটনার মধ্যে দলের ভাবমূর্তি আঘাত পেল বলে অনুমান করছে। তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে এই ঘটনার জেরে অধ্যক্ষ সোমবার পদত্যাগ করলো এবং তার কিছু ঘন্টার মধ্যেই তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে বসিয়ে দেওয়া হলো, যা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অত্যন্ত ভুল পদক্ষেপেরই ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেসই অন্য একটি স্তরের নেতানেত্রীরা। তাদের বক্তব্য এই আন্দোলনের শুরু থেকে নেত্রী মানবিক এবং নমনীয় মনোভাব নিয়েছিলেন, নিজেও সিবিআই তদন্তের পক্ষে সরব ছিলেন, একই সঙ্গে তিনি সরব ছিলেন ফাঁসির পক্ষেও। কিন্তু তার মধ্যে সোমবার এই সন্দীপ ঘোষের ইস্তফার 4 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ করার ঘটনা হচ্ছে এক বালতি চরণামৃতের মধ্যে বালতি বালতি চোনা। আর তাকে কেন্দ্র করেই নতুন করে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই ঘটনাকে কেন্দ্র করে দুটি মত এই মুহূর্তে একে অপরের সঙ্গে লড়াই করছে। রাজ্য সরকারের তরফে ইতোমধ্যেই সারা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে সুরক্ষা ব্যবস্থা কঠোর করার জন্য নেমে পড়া হয়েছে আসরে। জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজে আঁটো নিরাপত্তার ব্যবস্থা মঙ্গলবার থেকে চোখে পড়েছে। সিসিটিভি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে ইনস্টল করার জন্য অতিরিক্ত ফান্ডও ইতোমধ্যে রিলিজ করা হয়েছে। বিকল হয়ে থাকা সিসিটিভিগুলি দ্রুত মেরামত করে কার্যকর করারও কথা বলা হয়েছে। কিন্তু সবের মধ্যে একটাই প্রশ্ন, তা হচ্ছে এই গোটা ঘটনার মধ্যে শুধু একজন ব্যক্তি যুক্ত না অন্য কেউ আছে? কারণ সমাজেরই একটা অংশ সঞ্জয় রায়ের সঙ্গে ধনঞ্জয়ের তুলনা করতে শুরু করেছেন। অনেকের বক্তব্য সঞ্জয় রায়কে ধনঞ্জয়ের মতন স্কেপগোট করা হচ্ছে। আবার অনেকে সরাসরি বলছেন সঞ্জয় রায় এই গোটা ঘটনার সঙ্গে যুক্তই নয়। আর এখান থেকেই প্রশ্ন, যদি যুক্ত নাই হয়ে থাকেন তাহলে ঘটনাস্থল থেকে সঞ্জয় রায়ের বিভিন্ন এভিডেন্স কী করে পাওয়া গেল? কিন্তু এখানে আর একটা বড় প্রশ্ন, নির্যাতিতার নখ থেকে কোনো রকম স্কিন স্যাম্পেলের কথা এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে জানানো হয়নি, বা প্রাথমিক যে পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছিল সেখানেও দেখা যায়নি যে নির্যাতিতার নখ থেকে কোনো রকম স্কিন স্যাম্পেল উদ্ধার করা হয়েছে। তাহলেই এখানে প্রশ্ন, নির্যাতিতার ওপর যখন নির্যাতন চালাচ্ছিল এই অভিযুক্ত সঞ্জয় রায় বা নির্যাতিত চালাচ্ছিল অভিযুক্তরা, তখন নির্যাতিতার রেজিস্ট কিভাবে করেছিলেন? কারণ তার হাতে যথেষ্ট বড় নখ ছিল বাঁ হাতে, ডান হাতে ন্যূনতম যেমন নখ থাকার তেমনই, কিন্তু তাতেও আঁচড়ানোর জন্য তা যথেষ্ট। নির্যাতিতার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, কিন্তু নির্যাতিতার নখ থেকে স্কিন স্যাম্পেলের কোনো তথ্য এখনো অবধি সামনে উঠে আসেনি। আর এখান থেকেই প্রশ্ন, তাহলে কি পোস্টমর্টেমের সময় সঠিকভাবে স্যাম্পেল কালেক্ট করতে পেরেছেন যারা পোস্টমর্টেম করেছিলেন? কারণ পোস্টমর্টেমও করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। আর এই একাধিক প্রশ্নের মধ্যে আমাদের রাজ্যের ইন্টেলেকচুয়াল তথাকথিত নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। তারা রবিবারও রাস্তায় নেমে মিছিল করেছেন, সোমবারও রাস্তায় নেমে মিছিল করেছেন, আবার মঙ্গলবারও তারা রাস্তায় নেমে মিছিল করেছেন। যার মধ্যে অন্যতম অপর্ণা সেন। অপর্ণা সেন আরজি করে আজ প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে আবার সিপিআইএমের প্রতিবাদী ছাত্রছাত্রীরা গেটের বাইরে তারা অবস্থান বিক্ষোভেরত, তারা অপর্ণা সেনকে দেখে চটি চাটা স্লোগান দিতে শুরু করেন। আর এই অপর্ণা সেন বা অন্যান্য সেলিব্রিটিরা তারাও হয়তো 14 তারিখের রাতের জমায়েতে থাকবে। শুনতে খারাপ লাগলেও একটা কথা বলছি, অপর্ণা সেনের মতন বা অন্যান্য যে সেলিব্রিটিরা এই রাতের রাস্তা দখলের আন্দোলনে 14 তারিখ রাতে জমায়েতে আসবেন, তারা কিন্তু নিজেদের দামি এসইউভি গাড়িতে করে আসবেন, ঘণ্টাখানেক থাকবেন, আন্দোলনের মধ্যমণি হবেন, বাকতাল্লা বাতেলা মেরে তারপর চায়ের কাপে চুমুক দিয়ে ঘটনাস্থল থেকে সুরসুর করে নিজেদের আবারও দামি এসইউভি গাড়িতে চড়ে পৌঁছে যাবে নিজেদের বিলাসবহুল আবাসনে, বিলাসবহুল বাড়িতে। তার মধ্যে আবার অনেকে হয়তো রাতের এই চূড়ান্ত ধকলে ক্লান্ত হয়ে গিয়ে এক গ্লাস সুরাপান করে শুয়ে পড়বেন। তাদের কিন্তু আদপে এই গোটা ঘটনার মধ্যে, সমাজের প্রত্যেক দিনের লড়াইয়ের মধ্যে তাদের কিচ্ছু যায় আসে না।
তাদেরকে ট্রেনে বাসে চড়তে হয় না, তাদেরকে রাস্তায় হাঁটতে হয় না, তাদের প্রত্যেক দিনের দিন গুজরানের জন্য জীবন সংগ্রামের কঠিন পরীক্ষা অন্তত দিতে হয় না সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের মতো। কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মধ্যবিত্ত গরিব বাড়ির মহিলাদের, মেয়েদের প্রত্যেক দিন এই পরীক্ষা দিতে হয়। তাই একটাই আবেদন, 14 তারিখ রাস্তা দখলের আন্দোলনে আপনারা মধ্যবিত্ত গরিব মহিলা মেয়েরাই মধ্যমণি থাকুন। মধ্যমণি হতে দেবেন না কোনো অপর্ণা সেন, মধ্যমণি হতে দেবেন না এই ইন্টেলেকচুয়াল আঁতেলদের। কারণ এন্ড অফ দ্য ডে তারা কিন্তু এইভাবে লড়াইটা করে না আমার আপনার মতো। তাই জন্য বন্ধু, নিজের আন্দোলন নিজের কবজির জোরে হাতের মুঠোয় রাখুন, আঁতেলদের চায়ের কাপে তুলে দেবেন না। এই সমস্ত হাই সোসাইটির ইন্টেলেকচুয়ালদের দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুরের সময়ও, কিন্তু তাতে ফলাফল হয়েছে শূন্য। বাস্তবে কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাই সেই ভুল হয়তো আপনারা আবার একবার করবেন না। আর আরজি করের এই সমগ্র ঘটনার দিকে আমাদের নজর থাকবে, নজর থাকবে আপনাদের, নজর থাকবে সকল রাজ্যবাসীর, সারা দেশের। আর ততক্ষণ আপনিও নজর রাখুন আশীর্বাদ দ্য ট্রুথের কন্টেন্টে। দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।